আসসালামু আলাইকুম। আমি সাদিক, স্কাই ব্লুম এভিয়ারি থেকে। আজকে একটা ইম্পর্ট্যান্ট জিনিস নিয়ে আলোচনা করব। যে এখন কিন্তু প্রচণ্ড গরম পড়ছে। সো দেখা যাচ্ছে যে আমাদের পাখিগুলো এই গরমে অ্যাডজাস্ট করতে পারছে না, অসুস্থ হয়ে যাচ্ছে। অনেক পাখি হয়তোবা দেখা যাচ্ছে যে স্ট্রোক করতেছে। তো এই যে এই গরমে আমরা কিভাবে আমাদের পাখিগুলোকে সুস্থ রাখতে পারি, কি ফলো করলে, কি প্রসেসগুলো ফলো করলে আমরা পাখির ইন্টারনাল হেলথ বলি বা সব কিছু যদি অ্যাভারেজে পাখিকে কীভাবে সুস্থ রাখতে পারি সেইটা নিয়ে আজকে আলোচনা করবো মোটামুটি। আচ্ছা, তো এখন গরমে আমাদের মেন কাজটা কি? গরমে আমাদের আসলে মেন কাজটা হচ্ছে যে পাখিকে ভিতর থেকে ঠান্ডা করে রাখা, যে পাখির শরীর যেন ঠান্ডা থাকে। যে আমাদের কথা চিন্তা করেন, আমরা গরমে কি হয়, আমরা গরমে হচ্ছে যে যখন আমাদের প্রচণ্ড গরম লাগে তখন আমরা বিভিন্নভাবে আমাদের শরীরটা ঠান্ডা করার চেষ্টা করি, তখন হচ্ছে যে আমরা সুস্থ থাকি। তো আমার কাজ কি? আমার কাজ হচ্ছে যে পাখিকেও এইভাবে, পাখির শরীরটাকে এইভাবে ঠান্ডা করে রাখতে হবে। তাহলে কিছু কিছু প্রসেস ফলো করলে আমরা ইনশাল্লাহ এটা সলভ করতে পারবো। তো আমি মোটামুটি তিনটা জিনিস নিয়ে আলোচনা করব, যে তিনটা ওয়ে একসাথে অ্যাপ্লাই করে আমরা হচ্ছে যে পাখিটাকে সুস্থ রাখতে পারবো। ফার্স্ট ওয়ান হচ্ছে কি, আমার পাখির যে পরিবেশটা সেইটা ম্যানেজমেন্ট করতে হবে। সেকেন্ড ওয়ান হচ্ছে যে পাখির খাবারের ম্যানেজমেন্ট। থার্ড ওয়ান হচ্ছে যে পাখির পানির ম্যানেজমেন্ট। মোটামুটি এই তিনটা যদি আমরা ঠিকমতো ফলো করি তাহলে আমাদের পাখিগুলো ইনশাল্লাহ সুস্থ থাকবে। আমরা পাখির শরীরে যেই বডি টেম্পারেচার কমানোর যে আমাদের মেইন উদ্দেশ্য, নর্মাল রাখা, সেটা আমরা ইনশাল্লাহ করতে পারবো। আচ্ছা, তাহলে ফার্স্টে আমার কি করতে হবে? ফার্স্টে হচ্ছে যে আমি পাখির যেই এরিয়াতে থাকে, যেই পরিবেশটাতে থাকে, সেই পরিবেশটাকে আমার ইমপ্রুভমেন্ট করতে হবে, বা সেই পরিবেশটা আমাকে এমনভাবে রেডি করতে হবে, এমনভাবে তৈরি করতে হবে যেন সেইটা পাখির জন্য আরামদায়ক হয়। তাহলে আমার ফার্স্ট পরিবেশের কথা যদি আমি চিন্তা করি, পাখির যেইখানে থাকে, পাখির যেই রুমটা, আমরা যদি পাখি বারান্দায় রাখি বা যেখানে পাখি রাখি, ওই জায়গাটা আমার ঠান্ডা রাখতে হবে। তাহলে ঠান্ডা রাখার ওয়ে কি? ঠান্ডা রাখার আমার একেবারে ন্যাচারাল ওয়েটা হচ্ছে যে সেখানে পর্যাপ্ত পরিমাণে এয়ার ফ্লো নিশ্চিত করা, বাতাসের প্রবাহটা যেন ঠিক থাকে সেটা নিশ্চিত করা। তো আমার বাতাসের প্রবাহটা ঠিক রাখার জন্য কিন্তু আমার বাতাস একদিক দিয়ে ঢুকতে হবে, আবার আরেক দিক দিয়ে বাতাস বের হয়ে যেতে হবে, এরকম ওয়ে থাকতে হবে। যদি এরকম ওয়ে না থাকে তাহলে কিন্তু বাতাসের ফ্লো থাকে না। আমার এমন হতে পারে যে আমার একটা রুম, আমার 3 দিকে দেয়াল, পিছনে এইদিকে দেওয়াল, সাইডে দেওয়াল, 2 সাইডে দেওয়াল, আর এক সাইড ফুল খোলা, এক সাইড দেখা হয়তো বা ফুল খোলা, কিন্তু এতে কিন্তু আমার হবে না, কোনো কাজ হবে না। কারণ হচ্ছে যে যদিও এক সাইডে আমার খোলা, ওই দিক দিয়ে সে বাতাস ঢুকতেছে, কিন্তু বাতাস যে পাস হয়ে আরেক দিক দিয়ে বের হয়ে যাবে সেটার তো কোনো ওয়ে নাই। তার মানে আমার সেই ব্যবস্থা করতে হবে। তাহলে আমার পাখিটাকে এমন জায়গায় বা এমন রুমে রাখতে হবে যেখানে ক্রস ভেন্টিলেশনের ব্যবস্থা থাকবে। ক্রস ভেন্টিলেশন মানে কি? মানে হচ্ছে বাতাস আমার ধরেন এই ডান সাইডের ওয়াল দিয়ে ঢুকলো, ঢুকে এই বাম সাইডের এইদিকে একটা জানলা থাকলো, এই জানলা দিয়ে বের হয়ে গেলো। ডান সাইডে একটা জানলা, বাম সাইডে একটা জানলা, এই জানলা দিয়ে বাতাস ঢুকে এই জানলা দিয়ে বের হয়ে গেলো। তাহলে এতে কি থাকবে? বাতাসের একটা ফ্লো থাকবে। বাতাসের ফ্লো থাকলে আমার যে অ্যাভিয়ারির ভিতর আমার যে গরম বাতাসটা তৈরি হচ্ছে সেটা চলে যাবে, এবং বাইরে থেকে ঠান্ডা বাতাস এসে অ্যাভিয়ারিটা ন্যাচারালি ঠান্ডা রাখবে। আচ্ছা, এখন আমার যদি এমন হয় যে অনেকের সেট আপ হয়তো বা দেখা যাবে এমনভাবে করা যে এমন আমি যেরকম রুমের কথা বললাম, হয়তো বা 3 দিকেই দেওয়াল, এক সাইডে শুধু খোলা। তো সে সেইভাবে কি করতে পারে? তার তো আর দেয়াল ভেঙে জানালা বানানো বা সেরকম ওয়ে নাই। সেক্ষেত্রে আমরা যেটা করব, সেক্ষেত্রে আমরা আমাদের যেই সাইডটা খোলা তার এক সাইডে, এক কোনায় একেবারে উপরের দিকে এক্সজস্ট ফ্যান সেট করব। যত বড় আমার রুমের সাইজ যদি বড় হয় তাহলে আমার বড় সাইজে এক্সজস্ট ফ্যান লাগবে, আমার একটার বেশিও এক্সজস্ট ফ্যান লাগতে পারে। আবার আমার রুমের সাইজ যদি ছোট হয় তাহলে আমার হয়তো বা একটা এক্সজস্ট ফ্যানেই কাজ হয়ে যাবে। তো আমি যে এক্সজস্ট ফ্যানটা লাগাবো, এক্সজস্ট ফ্যানটা আমার অলওয়েজ চলতে থাকবে। বিশেষ করে এই যে সকাল মোটামুটি 9টা-10টার দিক থেকে তো গরম শুরু হয়, এটা থেকে মোটামুটি সন্ধ্যা পর্যন্ত গরম থাকে। এই টাইমটাতে আমার ফুল টাইম এক্সজস্ট ফ্যান চলবে। এতে কি হবে? এতে হচ্ছে যে এই বাতাস, গরম বাতাস কিন্তু অলওয়েজ থাকে হচ্ছে যে উপরের দিকে। এক্সজস্ট ফ্যানটা আমি যেহেতু উপরে সেট করলাম, সেই গরম বাতাসটাকে টেনে নিবে। টেনে নেওয়ার কারণে ওইখানে যে বাতাসে একটা শূন্যস্থান তৈরি হবে, সেইটা ফিল আপ করার জন্য বাইরে থেকে অটো আমার ঠান্ডা বাতাস এসে এই আমার অ্যাভিয়ারিটা ঠান্ডা রাখবে। সো আমার যদি এরকম
ওয়ে না থাকে, যে আমার যদি ন্যাচারালি বা আমি যেখানে পাখি রাখতেছি সেখানে যদি আমার বাতাসের বা ফ্লো তৈরি যদি না হয়, তাহলে আমি এইভাবে করে একটা ব্যবস্থা করতে পারি, এক্সস্ট ফ্যান দিয়ে আমি বাতাসের ফ্লোটা ক্রিয়েট করে আমার অ্যাভিয়ারিটা ঠান্ডা রাখতে পারি। আচ্ছা, সেকেন্ড হচ্ছে যে আমি গোসলের পানিটা আমার নিয়মিত দিতে হবে। শীতের সময় আমরা কি করতাম, শীতের সময় আমরা হয়তো বা সপ্তাহে একবার গোসলের পানি দিতাম, বাট এখন আমাকে সপ্তাহে 3-4 বার দিতে হবে। একদিন পর পরই গোসলের পানি দিবেন। গোসলের পানি মোটামুটি আপনার সকাল 9টা-10টার দিকে দিলেন, বা 11টার দিকে দিলেন, দিয়ে আধা ঘন্টা রেখে এরপর সরাই ফেলবেন। তো বাকি যে পাখির গোসল করা দরকার সে এর মধ্যে গোসল করে নেবে। এতে এই গোসলের কারণে পাখির অটো শরীরটা ঠান্ডা হয়ে যাবে। তো আমার এই পরিবেশের মধ্যে, পরিবেশ আমার যে ক্রিয়েট করা, ঠান্ডা পরিবেশ ক্রিয়েট করা, তার মধ্যে এটা হচ্ছে যে সেকেন্ড ওয়ে। একটা হচ্ছে কি আমার এক্সস্ট ফ্যান ক্রিয়েট করে বা হচ্ছে যে এয়ার ভেন্টিলেশনের ব্যবস্থা রেখে আমি এটা ইয়ে করা, এটা পরিবেশটা ঠান্ডা রাখা। অথবা সেকেন্ড ওয়ে কি আমার, অথবা না মানে প্লাস হচ্ছে যে আমার যেটা করতে হবে, প্লাস আমার গোসলের পানি দিতে হবে, একদিন পর পর আমি গোসলের পানি দিব। গোসলের পানি দিলে পাখি যখন গোসল করবে তখন ওই পানির কারণে, পানিটা যখন গোসল করার সময় যে আশেপাশে ছড়াবে ওইটা থেকেও কিন্তু কিছুটা ঠান্ডা ক্রিয়েট হবে। আচ্ছা, এরপরে আমি যদি যাই, এরপরে স্টেপ হচ্ছে যে আমি খাবার ম্যানেজমেন্ট। তো আমি এতদিন হচ্ছে যে বা শীতকালে আমি খাবারে কি করতাম, খাবারে হচ্ছে যে আমি তেল বীজের পরিমাণটা বেশি রাখতাম, কারণ আমার তখন পাখিকে শরীরকে গরম করার দরকার ছিল। বাট এখন আমার পাখির শরীরকে কি করা দরকার, ঠান্ডা করা দরকার। ঠান্ডা করার জন্য তাহলে আমি কি করব, খাবারে আমি তেল বীজের পরিমাণ, যেরকম হচ্ছে যে হ্যাম্পসিড আছে, তারপর হচ্ছে যে সূর্যমুখীর বীজ, তিসি, তিল, গুজি তিল, কুসুম ফুল, এগুলো আমরা যেগুলো দিচ্ছি আগে যে পরিমাণে দিতাম এখন তার অর্ধেক করে দিব। তাহলে আমার পাখির শরীরে হিটও আর এক্সট্রা তৈরি হবে না। তো এতে শরীরটা কিছুটা, এই সিড মিক্স আমি তেল বীজটা কমাই দিলে আমার শরীরটা একটু ঠান্ডা থাকবে। আচ্ছা, এরপর হচ্ছে যে সেকেন্ড, আমরা সফট ফুডে কী করতাম, সফট ফুডে হচ্ছে যে আমরা আগে হচ্ছে যে ডেইলি ডিম দিতাম। এখন আপনি যদি ডেইলি সফট ফুড চাইলে দিতে পারেন, সমস্যা নেই। বাট হচ্ছে যে সপ্তাহে একদিন বা ম্যাক্সিমাম 2 দিন ডিম দিবেন, এর বেশি ডিম দেওয়ার দরকার নেই সফট ফুডের সাথে। কারণ সফট ফুডে আপনি ডিম দিলে, ডিম হচ্ছে যে পাখির শরীরে হিট জেনারেট করে, তো এতে পাখির শরীর দেখা যাবে যে অতিরিক্ত গরম হয়ে যাবে। তবে ডিমটা দিতে হবে, যেহেতু এটা প্রোটিনের সোর্স, ডিমটা দিতে হবে। ডিম দিবেন সপ্তাহে একদিন বা ম্যাক্সিমাম হচ্ছে যে 2 দিন দিবেন, এর বেশি দিবেন না, ডিম দিবেন না। আচ্ছা, এরপরে হচ্ছে যে আমার যেই ন্যাচারাল শাক সবজি যা আছে, আমার ন্যাচারাল মানে এই সিজনাল শাকসবজি যা আছে সেটা আমাকে দিতে হবে। এই সিজনে আমার যেই শাকটা হয় বা এই সিজনে যে সবজিটা হয় সেটা আমি এখন দিব। তো এই সিজনে দেওয়ার মতো একটা ভালো শাক কি হতে পারে, পুঁই শাক আমি দিতে পারি, কলমি শাক আমি দিতে পারি। এগুলোর সুবিধা কি, এগুলো হচ্ছে যে পানি ধরে রাখতে পারে। সো পাখি যখন এগুলা খাবে, এগুলা খেয়ে তার শরীরে পানি এগুলোর মাধ্যমে ইনটেক হবে, তাই পাখির শরীরটা দেখা যাবে যে ঠান্ডা থাকবে। তবে শাক সপ্তাহে 4-5 দিনের বেশি দিয়েন না। অতিরিক্ত আবার শাক যখন দিবেন সাথে সিড মিক্সও রাখবেন, কারণ হচ্ছে অতিরিক্ত শাক খাইলে পাখির শরীরে গ্যাস তৈরি হতে পারে, পাখির পেটে গ্যাস হতে পারে। যদি আপনি শাকের সাথে সিড মিক্সও সাথে দেওয়া থাকে তাহলে কি হবে, যে পাখির যতটুকু শাক দরকার সে ততটুকুই খাবে, বেশি আর খাবে না। বাকিটুকু সে সিড মিক্স খেয়ে ইয়ে করবে, তার পেট ভর্তি করবে। আচ্ছা, আর শাকের সাথে সাথে আমরা কি দিব, সিজনাল আমার যে ফল আছে, সিজনাল ফলগুলো আমি দিব। সিজনাল ফল যেমন কি আছে এখন, তরমুজ আছে, তরমুজ আমি দিতে পারি। তারপর হচ্ছে যে বাঙ্গি দিতে পারি, পেঁপে দিতে পারি, পাকা পেঁপে, এরকম এই সিজনের মানে গরম সিজনে যেই ফলগুলা পাওয়া যায় সেগুলো আমি দেবো। এই যে সিজনাল শাকসবজি বা ফল কেন দিতে বলতেছি, কারণ ন্যাচারালি আল্লাহ এই সিজনের জন্য ওই শাকটাই বা ওই ফলটাই তৈরি করছেন, যেটা হচ্ছে যে আমার এই সিজনের জন্য দরকার। এই সিজনে আমার কি করা দরকার, আমার শরীরে যেহেতু পরিবেশ গরম, আমার শরীর ঠান্ডা রাখা দরকার। তাহলে এই সিজনে এই সিজনে যেই ফল বা এই সিজনে যে শাকসবজি সেগুলা আল্লাহ এমনভাবে তৈরি করছে যেন সেটা আমার শরীরটাকে ঠান্ডা রাখতে পারে। তো এই কারণে সিজনাল যেই শাকসবজি বা ফল
এখন যেটা আছে সেটা দিবেন। যেরকম হচ্ছে যে এখনও কিন্তু বাজারে পালং শাক, লাল শাক এগুলো পাওয়া যায়, বাট এগুলো কিন্তু এই সিজনের না, এগুলো কিন্তু শীতের। সো আপনি যদি এখন এইটা দেন, এটা দিলে কি হবে যে পালং শাক, লাল শাক এগুলো হচ্ছে শরীরকে হিট জেনারেট করে। তো এখন আপনি মনে করলেন যে আমার শাক দিতে হবে, শাক দিলে শরীর ভালো থাকে, তাই আমি কি করলাম, আমি শীতের শাক দিয়ে দিলাম। সেটা দিলে কিন্তু হবে না, আমার দিতে হবে এই গরমের যে শাক সবজি সেটা আমার দিতে হবে, এতে শরীরটা ঠান্ডা থাকবে। আচ্ছা, তাহলে এটা দিলাম, প্লাস কি দিলাম, আমি হচ্ছে যে সিজনাল যেসব ফল আছে সেগুলো আমি দিলাম। আচ্ছা, সফট ফুডে আমি ডিমের পরিমাণটা কমাই দিলাম, আর সিড মিক্সে হচ্ছে যে আমি তেল বীজের পরিমাণটা কমাই দিলাম। আরেকটা যেটা করতে হবে, যে অ্যালোভেরা দিতে পারেন সপ্তাহে 1 দিন বা 2 দিন। অ্যালোভেরা আস্ত ইয়ে দিতে পারেন, অ্যালোভেরার আস্ত টুকরো খাঁচে দিয়ে রাখতে পারেন, অথবা অ্যালোভেরা অ্যালোভেরা জেলিটা বের করে পানির সাথে মিশিয়ে দিতে পারেন পাখিকে। অথবা হচ্ছে যে একটা টুকরা আস্ত একটা টুকরা অ্যালোভেরার খাঁচায় দিয়ে রাখতে পারেন। অ্যালোভেরার যেটা সুবিধা, অ্যালোভেরা হচ্ছে শরীরটাকে ভিতর থেকে ঠান্ডা করে। আপনি যখন পাখিকে অ্যালোভেরা দিবেন, তখন এটা কি করবে, পাখির শরীরকে ভিতর থেকে ঠান্ডা করে ফেলবে। তো এতে পাখি আর অতিরিক্ত গরম আর পাখির শরীরে তৈরি হবে না। পাখি যদি আমার তখন পাখি তার যে ন্যাচারাল টেম্পারেচার যেটা তার রাখার কথা সেটা তার অটো ক্রিয়েট হবে, এবং পাখি তখন দেখা যাবে যে তার মধ্যে যে একটা স্ট্রেস তৈরি হওয়া গরমের কারণে, স্ট্রোক করার যে একটা চান্স হওয়া, সেটা তখন হবে না। আচ্ছা, তাহলে আমার খাদ্য ম্যানেজমেন্টের যেই ব্যাপারটা সেটাও হয়ে গেল। আচ্ছা, থার্ড আমি যেটা, সেটা হচ্ছে যে আমার পানির ম্যানেজমেন্ট। তো গরম যেহেতু এখন বেশি, গরমকালে আমরা কী করি, আমরা বেশি বেশি পানি খাই। তো পাখিকেও ফার্স্ট যেটা ইয়ে করতে হবে যে পাখিকে প্রচুর পরিমাণে পরিষ্কার পানি দিতে হবে। আপনি আগে যদি ডেইলি একবার পানি চেঞ্জ করতেন, এখন ট্রাই করবেন পসিবল হইলে ডেইলি 2 বার আপনি পরিষ্কার পানি দিবেন। আর পানি দেওয়ার জন্য পানির ফিল্টারটা ইউজ করার ট্রাই করবেন। কারণ হচ্ছে যে আপনি যদি ফিল্টার না দিয়ে বাটিতে যদি দেন, পাখি দেখা যায় যে ওইখানে পুপস করে, পাখি ওখানে গোসল করতে যায়, তো এতে পানিটা নোংরা হয়। তো এতে হচ্ছে যে রোগ হওয়ার চান্স বেড়ে যায়। কিন্তু আপনি যদি ফিল্টারে পানিটা দেন, তাহলে তাহলে যেটা হবে, পাখি আর পানিটা নোংরা করতে পারবে না। পানিটা ফ্রেশ থাকবে, পরিষ্কার থাকবে, এটা থেকে রোগ জীবাণু ছড়ার চান্স থাকবে না। ট্রাই করবেন হচ্ছে যে ফুটানো পানি দেওয়া, বা হচ্ছে যে ফিল্টারের পানি দেওয়া। এই ইয়াতে মানে কলের ডিরেক্ট সাপ্লাইয়ের পানি বা পুকুরের পানি এগুলা দেওয়া উচিত না, কারণ এর থেকে রোগ জীবাণু ছড়াই দিতে পারে। আপনি আবার টিউবওয়েলের পানি দিতে পারেন। টিউবওয়েলের পানি বিশুদ্ধ যদি হয়, আর্সেনিক মুক্ত যে টিউবওয়েলের পানি, বা হচ্ছে যে ডিপ টিউবওয়েলের পানি, এগুলোও দিতে পারেন। ওইটা ফুটানোর দরকার নেই, ওইটা যদি এভাবে দেন। আচ্ছা, তো এটা আমি দিব হচ্ছে যে পানি ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমি অবশ্যই এখন পরিষ্কার পানি দিব। যদি আমি পারি যে দিনে আমি 2 বার পানি চেঞ্জ করবো, নাহলে অ্যাটলিস্ট দিনে আমি 1 বার পানি চেঞ্জ করব। আর হচ্ছে যে পানি ফিল্টারটা ইউজ করার ট্রাই করব পানি দেওয়ার জন্য। আচ্ছা, এরপর হচ্ছে যে আমার পাখিকে ডাবের পানি দিতে হবে। ডাবের পানি হচ্ছে যে পাখির গরমে দেখা যাবে যে পাখির শরীরে ইলেকট্রোলাইটের ঘাটতি দেখা যাবে, বা ইলেকট্রোলাইটের ঘাটতি দেখা যায়। এইটা দূর করার জন্য আমি যে সবচেয়ে ন্যাচারাল বা ভালো যেটা, সেটা হচ্ছে যে আমি ডাবের পানি আমি সপ্তাহে অন্তত 2 দিন দেওয়ার চেষ্টা করব। তবে ডাবের পানিটা একটু এক্সপেন্সিভ, সো ডাবের পানি আমি যদি না দিতে পারি, বা আমার পক্ষে যদি অ্যাফোর্ড করা পসিবল না হয়, সেক্ষেত্রে ইলেকট্রোমিন স্যালাইনটা দিবেন। ইলেকট্রোমিন স্যালাইন সপ্তাহে 1 দিন দিবেন। সপ্তাহে 1 দিন দিবেন, কি লিটারে 1 গ্রাম করে। 1 লিটার পানিতে 1 গ্রাম ইলেকট্রোমিন স্যালাইন মিশিয়ে পাখিকে দিবেন। দেওয়ার পরে 6 ঘন্টার বেশি রাখবেন না, 6 ঘন্টা পরে চেঞ্জ করে আবার পরিষ্কার পানি দিয়ে দিবেন, নর্মাল পরিষ্কার পানি দিয়ে দিবেন। আচ্ছা, তবে একটা জিনিস এই স্যালাইনটা ইউজ করার ক্ষেত্রে আমার যেটা খেয়াল রাখতে হবে, যে পাখিকে আমি কিন্তু অতিরিক্ত ইলেকট্রোলাইট দিব না। আমি যদি পাখিকে দেখা যাবে যে ইলেকট্রোমিন স্যালাইন আমি যদি বেশি দিই, তখন যেটা দেখা যাবে পাখির শরীরে ইলেকট্রোলাইটের একটা ইমব্যালেন্স তৈরি হবে। এটার ইফেক্টটা দেখা যাবে পরবর্তীতে ব্রিডিং পিরিয়ডে, যখন ব্রিডিং টাইমটা আসবে শীতকালে, তখন দেখা যাবে এই পাখিটা হয়তো বা ঠিকমতো ব্রিড করতে পারবে না। সো অতিরিক্ত ইলেকট্রোলাইট পাখিকে দেওয়া যাবে না, ঠিক আছে? আচ্ছা, তো আমি ডাবের পানির পরিবর্তে আমি ইলেকট্রোমিন স্যালাইনটা দিতে পারি। আচ্ছা, সেকেন্ড হচ্ছে যে
আমি যেটা দিতে পারি যে গরমে আমরা কিন্তু দেখবেন যে গরমে আমরা প্রচুর লেবুর শরবত খাই বা লেবু খাই, আমাদেরকেও ডাক্তাররাও সাজেস্ট করে হচ্ছে যে লেবু খাওয়ার জন্য। তো লেবু কি জন্য আমাদের সাজেস্ট করে, যেখানে যে ভিটামিন সিটা আছে, ভিটামিন সি আমার যেরকম রোগ প্রতিরোধ ক্ষমতাটাও স্ট্রং করে, বৃদ্ধি করে, প্লাস এটা কি করে আমার স্ট্রেস থেকে আমাকে রক্ষা করে। তো পাখি এই টাইমে অতিরিক্ত হিটে দেখা যায় যে পাখি স্ট্রেসড হয়ে যায়। আবার হচ্ছে যে আমি কিন্তু রিসেন্টলি ব্রিডিং পিরিয়ডটা পার করে আসছি, সে মাত্র হচ্ছে যে ব্রিডিং করে অলরেডি তার শরীরে কিন্তু স্ট্রেস আছে, আবার এর মধ্যে এই হিটের কারণে তাতে তার শরীরে আবার অতিরিক্ত স্ট্রেস তৈরি হয়। তো এইটা দূর করার জন্য আমি তাকে ভিটামিন সি দিব। ভিটামিন সি এর জন্য আমি লেবুর রস দিতে পারি। লেবুর রস আমি সপ্তাহে 2 দিন দিতে পারি পানির সাথে মিশায়া। 1 লিটার পানিতে 1 চা চামচ লেবুর রস আমি দিয়ে দিব। আচ্ছা, আর আমি যদি লেবুর রসটা না দিতে চাই বা তাহলে যেটা আমি করতে পারি যে বাজারে পাখির জন্য বা পোলট্রির জন্য বিভিন্ন ভিটামিন সি সাপ্লিমেন্ট পাওয়া যায়, আমি এটা দিতে পারি। যেরকম এসিআই এর আছে, পিবিসি পিবিসি ভিটামিন সাপ্লিমেন্ট আছে, তারপরে স্কয়ার বোধ হয় ভিটা সি নামে বা ভিট সি নামে এরকম ভিটামিন সি এর সাপ্লিমেন্ট আছে, এটা আমি ইউজ করতে পারি। এইটা আমি যদি দিই, এটা আমি সপ্তাহে 1 দিন বা 2 দিন এরকম দিতে পারি। পানির সাথে মিশিয়ে দেব। পরিমাণ কতটুকু কি দিব এটা প্যাকেটের গায়ে বা যে বোতল পাবেন ওর গায়ে লেখা থাকবে পরিমাণ কতটুকু কি দিবেন। তো সপ্তাহে 1 দিন বা 2 দিন, 2 দিন দিলেই হবে। সপ্তাহে 2 দিন দেওয়াটাই ভালো। ভিটামিন সি একটু বেশি হইলেও পাখির সমস্যা নাই, কারণ অতিরিক্ত ভিটামিন সি পাখির শরীরে থাকে না, এটা বের হয়ে যায়। সো আপনি 2 দিন বা 3 দিন দিতে পারেন, সপ্তাহে 2 দিন দিলেই এনাফ। সপ্তাহে 2 দিন দিলে পাখিটা তাহলে ইন্টারনালি সেই স্ট্রং হবে, আর ইন্টারনালি স্ট্রং হবে, তার রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়বে, আর তার মধ্যে স্ট্রেসটা, এই গরমে যে ধকলটা, এটা প্রতিরোধ করার শক্তিও তার মধ্যে গড়ে উঠবে। আচ্ছা, তো ভিটামিন সি দিলাম। এরপরে আচ্ছা, পরিষ্কার পানিও তো আমি দিচ্ছি। আর আরেকটা যেটা করতে পারি যে আমরা অল সিজনে যেটা করতে পারি যে অ্যাপল সিডার ভিনেগার সপ্তাহে অন্তত 1 দিন আমরা অ্যাপল সিডার ভিনেগার পাখিকে দিব পানির সাথে মিশিয়ে। অ্যাপল সিডার ভিনেগারের যেটা উপকারিতা সেটা হচ্ছে যে এটা তার হজম শক্তি বৃদ্ধি করবে, তার পেটের স্বাস্থ্যটা, পেটের যে উপকারী ব্যাকটেরিয়াটা, এগুলোর ব্যালেন্সটা সে ঠিক রাখবে। তো পাখির যদি ঠিকমতো খাবার যা খায় সব যদি হজম করতে পারে, তার শরীরটা, পেটটা যদি ভালো থাকে, তার শরীর কিন্তু অটো ভালো থাকবে। সো এই কারণে যেটা চেষ্টা করবেন যে সপ্তাহে অন্তত 1 দিন অ্যাপল সিডার ভিনেগার দিবেন 1 লিটার পানিতে, 5 মিলি পরিমাণ অ্যাপল সিডার ভিনেগার মিশিয়ে দিবেন। সপ্তাহে দিবেন হচ্ছে যে সপ্তাহে 1 দিন বা 2 দিন এরকম দিবেন। এটা সব সিজনেই এই পরিমাণে আপনি ইউজ করবেন। তো এইটা ইউজ করলে পাখির রোগ প্রতিরোধ ক্ষমতাটাও বৃদ্ধি পাবে। আচ্ছা, তো মোটামুটি এতটুকুই। পাখিকে এই 3টে জিনিস যদি মেনটেন করতে পারেন, যে খাবার, পাখির যেখানে থাকে ওই পরিবেশটা, এবং হচ্ছে যে পানি, এই 3টে ম্যানেজমেন্ট করতে পারলে ইনশাল্লাহ গরমে আপনার পাখির আর খুব বেশি সমস্যা হবে না। পাখি ইনশাল্লাহ সবগুলোই সুস্থ থাকবে। ঠিক আছে, আজকে তাহলে এতটুকুই। আল্লাহ হাফিজ।